সুস্বাগতম। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আমি আমার স্টুডেন্টস এবং ফ্রেন্ডসদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তার সম্পর্কে বলার অধিকার বা যোগ্যতা হয়তো ভাষাও আমার নাই, কিন্তু তবুও শ্রদ্ধা নিবেদন করতেই হবে। এক মহাপুরুষের জন্মদিন, যিনি চির অমর, আমাদের অন্তরে, বিশ্ববাসীর অন্তরে তিনি আজও অমর। তার জন্মদিন আছে, মৃত্যুদিন নাই। সে না থাক, কিন্তু নেতাজি নেতাজি, সুভাষচন্দ্র সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এই 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। ছোটবেলা থেকেই লেখাপড়তে প্রতিভাবান এবং সাহসী, এবং ব্রিটিশ সরকারের প্রচণ্ড বিরোধী তিনি বাল্যকাল থেকে বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা ভারতবাসীর কাছে এক ভয়ঙ্কর ব্যাপার। তাই ক্ষুদিরাম বসুর মৃত্যুর সময়ই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এর জন্য কিছু করতে হবে, এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিছু করতে হবে। তো তিনি তো একটার পর একটা আন্দোলন করেই গেলেন। প্রথমে তিনি আইসিএস পাস করলেন। আইসিএস পাস করলে তো তখনকার দিনে ব্রিটিশ রাজের আন্ডারে একটা আইসিএস চাকরি পাওয়া যেত, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সে বিশাল বেতন, বিশাল ফ্যাসিলিটিজ, কিন্তু তিনি ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন এই চাকরিকে। সুভাষচন্দ্রের এই চাকরি প্রত্যাখ্যান ওনার পিতা, ওনার দাদা শরৎচন্দ্র পর্যন্ত মেনে নিতে পারেন নাই। তারা বুঝিয়েছিলেন যে তুমি যা করছো করো, কিন্তু চাকরিটা অ্যাকসেপ্ট করো। সুভাষচন্দ্র বললেন, যারা আমার 1 নম্বর শত্রু, আমি তাদের সাথে কাজ করতে পারি না, তাদের হাত থেকে আমি বেতন নিতে পারি না, অসম্ভব। এইখানে কিন্তু অন্যান্য বিপ্লবীদের থেকেও, দেশপ্রেমিক থেকেও তিনি বেশি অবদান রেখেছেন। কারণ আমরা দেখেছি অনেকেই চাকরি করতেন, অনেকে হয়তো আর্থিক সংকটের জন্য করেছেন, সেটা নয়, কিন্তু তবুও এই যে এত বড় চাকরি ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন, এখানে নেতাজি অনন্য, অনুপম, অতুলনীয়। নেতাজি সুভাষচন্দ্র আইসিএস পাস করে কি করলেন? দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করলেন। চিত্তরঞ্জন ভীষণ দয়ালু মানুষ ছিলেন, দেশপ্রেমিক লোক ছিলেন। চিত্তরঞ্জনের গাইডলাইনে প্রথমে তিনি ঢুকে ঝাঁপ দিলেন ভারতের ফ্রিডম স্ট্রাগল এর ফিল্ডে। সেটা 1925 বা 24 সাল হতে পারে। বিভিন্ন আন্দোলন তিনি করেছিলেন। সুভাষচন্দ্র বসু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা চাঞ্চল্যকর ঘটনা, সেটা হলো দিল্লি চলো অভিযান। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। জাপান, সিঙ্গাপুর এইসব দেশের সাহায্য নিয়ে, রাশিয়া, এদের সাহায্য নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে দিল্লি চলো অভিমুখে যাত্রা করেছিলেন। দিল্লি চলো অভিমুখে যাত্রা করলেও তার আন্দোলন শেষ পর্যন্ত সাফল্য লাভ করেনি। কিন্তু ব্রিটিশ সরকার যে লোকটাকে সবচেয়ে বেশি ভয় করত, সেটা হচ্ছে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই প্রচণ্ড শক্তি দিয়ে তারা নেতাজি সুভাষচন্দ্রকে রুখে দেবার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। কারণ নেতাজি সুভাষচন্দ্র ছিল অসীম সাহস, যার কাছে জীবন এবং মৃত্যুর কোনো পার্থক্য নাই। তারপর তিনি ওই যে সুভাষচন্দ্র জাপানের সাহায্য নিয়েছিলেন, অনেকে এই সাহায্যটাকে পছন্দ করে নাই। জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন তোজো, তারা ওই সব লোকেরা নেতাজিকে বলেছিলেন তোজোর কুকুর। অর্থাৎ জাপানের সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলন করলে তাদের মতে যে জাপানি ভারতবর্ষকে দখল করে নেবে। কিন্তু সুভাষচন্দ্র আগে থেকে কিন্তু জাপানের সাথে চুক্তি করে নিয়েছিলেন যে আমরা স্বাধীন ভারতবর্ষ পাব। অতএব জাপানের
ভারত আক্রমণের কোনো সম্ভাবনা নেতাজি সুভাষচন্দ্র রাখেন নাই। তারপর যখন প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া, জাপানের অসহযোগিতা মানে কি, জাপান প্রথম দিকে জিতছিল, তখন তারা সেনা সাহায্য করেছিল, কিন্তু তারপর যখন জাপান হাঁটতে শুরু করে ইংল্যান্ডের কাছে, ইউরোপিয়ান আরও যেসব মিত্র শক্তির কাছে, তখন জাপান নেতাজি সুভাষচন্দ্রের কাছে তার সেনাবাহিনী ফেরত চায় এবং খাদ্য রসদ পাঠানো বন্ধ করে দেয়। এই অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র ভীষণ বিপাকে পড়েছিলেন এবং ব্রিটিশ সরকার এই আজাদ হিন্দ ফৌজকে বেআইনি বলে ঘোষণা করেছিলেন। তো তখন নেতাজি সুভাষচন্দ্র ভ্যানিশ হয়ে যান। তারপর যে তিনি কোথায় গেছিলেন আর কেউ জানতে পারে না। কেউ কেউ বলেন যে তাইহুকু বিমানবন্দরে একটা তাইহুকু বিমান দুর্ঘটনা হয়েছিল, এয়ার ক্র্যাশ হয়েছিল, সেখানে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন। তার শরীরের মানে যাকে বলা হয় থার্ড র্যাঙ্কের ইনজুরি হয়েছিল এবং তাকে তার বডি শনাক্ত করা যায়নি। তাই এটা গুজবই থেকে গেছে। কেউ বলে খবর, কেউ বলে গুজব, কেউ বলে সত্য, কেউ বলে মিথ্যা। তো যাই হোক, তারপরে আবার নানা লোক স্বাধীন ভারতে নানান রকমের গুজব চলছে। কেউ বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখনো বেঁচে আছেন, কেউ বলছে তিনি গুহাবাসী ছিলেন, কিন্তু গুহাবাসী ছিলেন বলে অন্তত আমার মনে হয় না। কারণ নেতাজি সুভাষচন্দ্রের মতো অসীম সাহসী লোক গুহাবাসী নির্জনে থেকে কখনোই জীবনযাপন করতে পারেন না। তার মধ্যে যে রক্তের তেজ ছিল, সে তেজ কখনো গুহাবাসীকে সাপোর্ট করবে না। তার কর্মচঞ্চল জীবনে যে সাহসিকতা, যে স্বরূপ ফুটে উঠেছে, তার সাথে গুহাবাসী মানুষের জীবনের ইতিহাসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। নেতাজি সুভাষচন্দ্র যদি দীর্ঘদিন বেঁচে থাকতেন তারপরেও, তাহলে তিনি অবশ্যই 2-4টা বই লিখে যেতেন। কারণ তিনি অলস মাংসপিণ্ড ছিলেন না, তিনি ছিলেন কর্মমুখর প্রচণ্ড সাহসী লোক। নেতাজি সুভাষচন্দ্র যখনই মরুন, আমার তো মনে হয় দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন না। তবে এটা আইনসঙ্গত কথা নয়, সেটাও আমি জানি, কারণ ডেথ সার্টিফিকেট না পেলে তাকে মৃত বলার অধিকার নাই। কিন্তু আইনে কি সব চলে? আইনে সব চলে না। সত্য সবসময় সত্য, সে আইনসঙ্গত হোক আর নাই হোক। নেতাজি সুভাষচন্দ্রকে আমরা সশ্রদ্ধা প্রণাম করছি। আজ ভারতবাসী উজ্জীবিত হয়ে উঠুক, নেতাজির নামে শপথ করুক যে তারা দেশের জন্য অন্তত কিছু করবে। আমাদের প্রত্যেকেরই উচিত শুধু নেতাজির গলায় মাল্য পরিয়ে দেওয়াটাই যথেষ্ট নয়, দেশের জন্য কিছু না করাটা অন্যায়। এটা নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে দেশের জন্য কিছু না করাটা অন্যায়। নেতাজি সুভাষচন্দ্র বলতেন, যদি আমরা স্বাধীনতা লাভ করি তবে দেশ ভোগ করব, আর যদি হেরে যাই তাহলে স্বর্গসুখ ভোগ করব। তো নেতাজি সুভাষচন্দ্র স্বর্গে যেখানে আছেন সেখানে শান্তিতে থাকুন, এই কামনা করি। আমি শেষে বলছি, আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।